হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্কয়ার অ্যান্ড ইউজন কোচিং এর পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন। আজকে আমরা বেসিক 3 ক্লাস নিয়ে আলোচনা করব হিসাব বিজ্ঞান বিষয়ের উপর। হিসাব বিজ্ঞান বিষয়ের বেসিক 1, বেসিক 2, আজকে হচ্ছে বেসিক 3 ক্লাস। আমরা যারা অ্যাকাউন্টিং বিভাগের ছাত্রছাত্রী, আমরা সবাই হিসাব বিজ্ঞানকে আয়ত্ত করার চেষ্টা করি। বাট এই আয়ত্ত করতে হলে তোমার থেকে কী করতে হবে? এটা বেসিক সম্পর্কে ধারণা রাখতে হবে। সে বেসিক বিষয়গুলো আমরা ক্লিয়ার করানোর জন্য স্কয়ার অ্যান্ড ইউজন কোচিং পক্ষ গতানুগতিক ক্লাস দিয়ে যাচ্ছে তোমাদের জন্য, যাতে তোমরা তোমাদের বেসিকগুলো স্ট্রং করতে পারো। তাহলে আর কথা না বলে আমরা চলে যাই আমাদের ক্লাসে। আলোচনার বিষয় হিসাব সমীকরণ। আমরা সবাই জানি হিসাব বিজ্ঞানের যারা নবম দশম শ্রেণীর ছাত্র, এসএসসি, এইচএসসি, অনার্সের স্টুডেন্ট, ডিগ্রি স্টুডেন্ট, আমরা সবাই জানি যে হিসাব বিজ্ঞানের মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করে আসা পর্যন্ত হিসাব বিজ্ঞানকে নিয়ে আমরা শুধুমাত্র কটা সূত্র পেয়েছি? একটা সূত্র পেয়েছি। সেই সূত্রটার নাম হচ্ছে কি? এ ইকুয়াল এল প্লাস ও ই অবলিক পি। এই সমীকরণটা আমরা পেয়েছি। এই সমীকরণটা আমরা কে না জানি? হিসাব বিজ্ঞান সম্পর্কে 9-এর প্রথম দিন বই পাওয়ার সাথে সাথে আমরা এই সূত্রটা দেখেছি, এই সূত্রটা সম্পর্কে জেনেছি। কিন্তু তারপরেও আমি আজকে আর একটু নতুন করে জানানোর চেষ্টা করব, কিন্তু তোমাদেরকে সাথে থাকতে হবে। যদি তুমি নিজেকে একজন ভালো ছাত্র হিসেবে প্রমাণ করতে চাও, অথবা নিজের জ্ঞানকে যদি প্রসারিত করতে চাও, আজকের ভিডিওটা না টেনে দেখার রিকোয়েস্ট রইল। দেখতে থাকো, আমরা শেষ পর্যন্ত গিয়ে অনেক গুরুত্বপূর্ণ টপিকস আর্ন করতে পারবো। যদি তুমি টেনে টেনে ভিডিওটা দেখো, তাহলে মধ্যখান থেকে অনেকগুলা লজিক চলে যেতে পারে। আর কথা নয়, ক্লাসে যাচ্ছি। আমাদের সমীকরণটা হচ্ছে এ ইকুয়াল এল প্লাস ও ই অবলিক পি। এখন বলতে পারো একাদশ দ্বাদশ শ্রেণীর স্টুডেন্টরা যখন এই ভিডিওটা দেখবে, ওরা বলবে যে আমরা 9-10-এ শিখেছিলাম ফি, অনার্স ইন্টার ওঠে হয়ে গেল ও ই, পার্থক্যটা কোন জায়গায়? আমরা জানি যে ব্যবসায়ী সংগঠন কয় ধরনের হয়? 4 ধরনের ব্যবসায়ী সংগঠন হয়। আমি সেই 4 ধরনের ব্যবসায়ী সংগঠন নিয়ে আলোচনা করব না। আমি সিম্পলি তোমাদেরকে দুইটা বিষয় বুঝিয়ে দিব। একটা হচ্ছে এক মালিকানা সংগঠন। পৃথিবীর সবচেয়ে প্রাচীন ব্যবসায়ী সংগঠন হচ্ছে এক মালিকানা সংগঠন। এক মালিকানা সংগঠনের মধ্যে মালিক কয়জন? একজন। একজন যদি মালিক হয়, সে একজন মালিককে বলা হয় প্রপাইটর। কি বলা হয়? প্রপাইটরশিপ, অর্থাৎ মালিকানা সত্ত্ব। তাহলে আমরা এক মালিকানা প্রতিষ্ঠান, যে সকল প্রতিষ্ঠানগুলো এক মালিকানা, সেগুলা ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ফি ব্যবহার করব। সেজন্য আমরা নবম এবং দশম শ্রেণীতে যে ইকুয়েশনটা পড়েছি, সবগুলা নবম দশম শ্রেণীতে যতগুলো আমরা অঙ্ক করেছি, সবগুলো অঙ্ক হচ্ছে যে আমাদের এক মালিকানার অঙ্ক। সেই জন্য আমরা নবম দশম শ্রেণীতে দেখে এসেছি পিকে ব্যবহার করতে। কিন্তু আমরা যখন দ্বাদশ শ্রেণীতে বা একাদশ শ্রেণীতে অধ্যয়ন করতেছি, তখন আমরা দেখতেছি যে ওই শব্দটা ব্যবহার করা হচ্ছে। কেন? কারণ যখন অংশীদারি প্রতিষ্ঠান হয়ে যায়, কোম্পানি প্রতিষ্ঠান হয়ে যায়, যখন সেটা সমবায় প্রতিষ্ঠান হয়ে যায়, সেই ক্ষেত্রে অনেকজন মালিক থাকে, সে অনেকজন মালিক অর্থাৎ অংশীদারি ব্যবসা, আর অনেকগুলো ব্যবসা সংগঠন আছে। এই প্রতিষ্ঠানগুলো আমরা বেশিরভাগ দেখতে পারি। এই প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ও ই অর্থাৎ অনার্স ইকুইটি, মালিকানা শর্ত। কারণ এই প্রতিষ্ঠানগুলো আবার অনেকে শেয়ার ক্রয় বিক্রয় করে মূলধন সংগ্রহ করে থাকে। আচ্ছা, এবার আমাদের একটা পার্ট গেল। সেই পার্টটা হচ্ছে যে এক মালিকানা সংগঠনের ক্ষেত্রে পি ব্যবহার করা হয়, আর অংশীদারি কোম্পানি এবং সমবায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে ওই ব্যবহার করা হয়। আচ্ছা, এখন আমি তোমাদেরকে ব্যবহারটা শুধুমাত্র দেখালাম, বাট এখন আমি তোমাদেরকে দেখাবো যে ওই বা প্রপার্টরশিপ দিয়ে আমরা কি বুঝি? মালিকানা শর্ত, ঠিক আছে? আর এল দিয়ে আমরা কি বুঝি? দায়, যেটাকে আমরা লাইবিলিটিস বলে থাকি। আর এ দিয়ে আমরা কি বুঝি? সম্পদ, যেটাকে আমরা অ্যাসেট বলে থাকি, অ্যাসেট। এখন এটা হচ্ছে আমাদের একটা সংক্ষিপ্ত হিসাব সমীকরণ। বর্ধিত একটা হিসাব সমীকরণ আছে, বর্ধিত। এই বর্ধিত হিসাব সমীকরণের মধ্যে আমরা কি দেখতে পাই? বর্ধিত হিসাব সমীকরণের মধ্যে আমরা দেখতে পাই একই সমীকরণ, এফ সমান সমান
এল প্লাস ওই বা পির মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে মালিকানা সত্ত্ব নির্ণয় করার ক্ষেত্রে। সেটা হচ্ছে সি প্লাস আই মাইনাস ই মাইনাস ডি। সি দিয়ে আমরা কি বুঝি? সি দিয়ে আমরা বুঝি মূলধন। আই দিয়ে আমরা কি বুঝি? ইনকাম বা রেভিনিউ বা আয়। ই দিয়ে আমরা কি বুঝি? ব্যয় বা এক্সপেন্স। ডি দিয়ে আমরা কি বুঝি? উত্তোলন। ডি দিয়ে আমরা কি বুঝি? উত্তোলন বা ড্রয়িংস বা উইথড্র, ঠিক আছে, উইথড্রলস, এই বিষয়গুলো। তো এখানে আমরা আশা করি হিসাব বিজ্ঞানের বর্ধিত সমীকরণ সম্পর্কে কি পেয়েছি? ধারণা পেয়েছি। এটা হচ্ছে হিসাব বিজ্ঞানে কি বর্ধিত সমীকরণ। এই সমীকরণটা যদি তুমি আয়ত্ত করতে পারো বা বুঝতে পারো, তাহলে তোমার হিসাব বিজ্ঞানের 90% সমস্যা কি হয়ে যাবে? সমাধান হয়ে যাবে। চলো আমরা একটু বোঝার চেষ্টা করি। অনেক স্টুডেন্টদের ক্ষেত্রে দেখা যায় ডেবিট ক্রেডিট নির্ণয় করতে গিয়ে ঝামেলায় পড়ে। এখানে ঝামেলা পড়ার প্রধান কারণটা হচ্ছে যে আমরা এই বিষয়গুলো সম্পর্কে জানি না বা বুঝি না। সেই জন্য আমরা জানার এবং বোঝার চেষ্টা করব আজকে। এইখানে আধুনিক হিসাব বিজ্ঞানে হিসাবকে কয়কে ভাগে ভাগ করা হয়েছে? হিসাবের শ্রেণী বিভাগ কয়টি? আধুনিক হিসাব বিজ্ঞানে হিসাবের শ্রেণী বিভাগ, আধুনিক হিসাব বিজ্ঞানে হিসাবের শ্রেণী বিভাগ কয়টি? 1 নাম্বার হচ্ছে যে সম্পদ, 2 নাম্বার হচ্ছে যে দায়, 3 নাম্বার হচ্ছে যে আয়, 4 নাম্বার হচ্ছে ব্যয়, 5 নাম্বার হচ্ছে মালিকানা শর্ত। মালিকানা শর্তের মধ্যে 2টা উপাদান আছে, একটা হচ্ছে মূলধন আর একটা হচ্ছে আমাদের কি উত্তোলন। এই 2টা আবার কোথা থেকে আসছে? মালিকানা শর্ত থেকে আসছে। এটা হচ্ছে যে আধুনিক হিসাব বিজ্ঞানের শ্রেণী বিভাগ। আমরা দেখব যে আমাদের নবম দশম শ্রেণী এবং একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে প্রথম অধ্যায় যে অঙ্কগুলো আমরা করব, দ্বিতীয় অধ্যায় গুলোতে আমাদেরকে বলবো যে হিসাব বিজ্ঞানের শ্রেণী বিভাগ করে দেখাও, অথবা শ্রেণী বিভাগের মাধ্যমে লেনদেন সমূহের ব্যাখ্যা করো, এভাবে আমাদেরকে বলতে পারে। এগুলো আমরা অঙ্কের মাধ্যমে দেখব। আজকে আমরা বেসিক ক্লাসে আলোচনা করতেছি। এই যে এখানে আমরা 5টা শ্রেণী বিভাগ দেখলাম। এই 5টা শ্রেণী বিভাগ দেখো তো হিসাব সমীকরণ আছে কিনা। এই তো এ সম্পদ আছে, আছে। এল দায় আছে। এরপরে দেখো আয় আছে, ব্যয় আছে, মূলধন এবং উত্তোলন দুটোটাকে মালিকানা সত্ত্বের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে দেখো তো তুমি এই সমীকরণটা যদি শিখে ফেলো, হিসাব বিজ্ঞানের যে আধুনিক অ্যাকাউন্টিংয়ের যে শ্রেণী বিভাগ, সেটা কি শিখতে তোমার কোনো সমস্যা হবে? কোনো সমস্যা নেই। এবার আসো আমরা দেখব যে ডেবিট ক্রেডিট কিভাবে সহজে নির্ণয় করা যায়। আমি আমার মতো করে সুন্দর করে সাজাই। সেটা হচ্ছে যে এ ডি ই। এতে হচ্ছে যে আমাদের সম্পদ, আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম। ডিতে হচ্ছে আমাদের উত্তোলন, তাও বলা হয়েছিল। আর ইতে হচ্ছে আমাদের ব্যয়, অর্থাৎ সম্পদ, উত্তোলন, ব্যয়। এই 3টা যেটাকে আমরা আদি বলি, কি বলে থাকে? এ ডি ই আদি হয়ে যায়, আদি। এই 3টা যদি বৃদ্ধি পায়, কখনো বৃদ্ধি পেলে, উপর দিকে উঠলে অর্থাৎ বৃদ্ধি পেলে ডেবিট হয়। আর যদি নিচের দিকে নামে অর্থাৎ হ্রাস পেলে কি হয়? ক্রেডিট হয়। তাহলে আমরা একদম ইজি, আদি বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়। আর আদি হ্রাস পেলে কি হয়? ক্রেডিট হয়। আদির মধ্যে কয়টা উপাদান? 3টে উপাদান। আমার মুখে মুখে একবার বলো। এতে সম্পদ, ডিতে উত্তোলন, ইতে খরচ অথবা ব্যয়। এই 3টি বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। এই বিষয়টা যদি মনে রাখতে পারো, সারা জীবন অ্যাকাউন্টিং তোমার কোনো মুখস্থ করতে হবে না, মুখস্থ জাবেদা লিপিবদ্ধ করতে হবে না। আমরা তোমাকে হাতে কলমে শিখিয়ে দিব যে হিসাব বিজ্ঞান কিভাবে মুখস্থ না করে বুঝে বুঝে অ্যাকাউন্টিংকে নিজের ভিতরে নিয়ে আসা যায়, সেটা আমরা শিখিয়ে দিব ইনশাল্লাহ। কিন্তু শর্ত একটা, আমাদের সাথে কি করতে হবে? তোমার থেকে থাকতে হবে। এবার চলো, আদি নিয়ে কথা বলা শেষ, আরও কিছু পয়েন্টস আছে। সেগুলো হচ্ছে কি? এল আর সি। আমরা যে কিছুক্ষণ আগে বলেছিলাম আই, এই যে আই বলেছিলাম, আইকে আমরা আবার আই আর দিয়েও লিখতে পারি। কি দিয়ে লিখতে পারে? আর।
তাহলে LRC, আমি সংক্ষেপে এটাকে বলি LRC। কি বলি? LRC। আচ্ছা, LRC কি চিনো তোমরা? ওই চায়ের মধ্যে রং চা করে না, রং চা করার সময় তোমাদের মারা বোনেরা ওই কি দেয়, চার মধ্যে LRC দেয়, সে LRCর কথা বলতেছি। তাহলে দেখো হিসাব বিজ্ঞানের মধ্যে LRC আছে, দেখছো? আচ্ছা, তাহলে এখানে LRC, এই LRCর মধ্যে কি কি আছে? L এর মধ্যে কি আছে? L এর মধ্যে আছে দায়, আর এর মধ্যে কি আছে? আয়, সির মধ্যে কি আছে? মূলধন। তাহলে দায়, আয়, মূলধন, এই তিনটার ক্ষেত্রে কি অবস্থা হয়? এই তিনটা যদি বৃদ্ধি পায় তাহলে হয় ক্রেডিট, আর এই তিনটা যদি হ্রাস পায় তাহলে হয় ডেবিট। তাহলে আমরা একদম ইজিলি শিখে ফেললাম ডেবিট এবং ক্রেডিট কিভাবে নির্ণয় করতে হয়। আদি, আদি, এত সম্পদ ডিটেল ড্রয়িংস, ইতে উত্তোলন, সরি ভুল হলো আমার, এত সম্পদ ডিতে উত্তোলন, ইতে হচ্ছে ব্যয়। এই তিনটি বিষয় যদি আমরা দেখি তাহলে এই তিনটা বিষয় বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়, আর হ্রাস পেলে কি হয়? ক্রেডিট হয়। আর আরেকটা হয়েছে আমাদের LRC, যেটাকে এলতে আমরা কি বুঝি? দায়, আরতে আমরা কি বুঝি? আয়, আর সিতে আমরা কি বুঝি? মূলধন। সেই তিনটা যদি আমাদের কি হয়? বৃদ্ধি পায় তাহলে হয় ক্রেডিট, হ্রাস পেলে হয়ে যায় ডেবিট। এই বিষয়টা নিয়ে আমরা হিসাব সমীকরণকে আয়ত্ত করতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে আমাদের হিসাব সমীকরণের মধ্যে সম্পদ কাকে বলে, দায় কাকে বলে, মালিকানা সত্ত্ব কাকে বলে, আয় কাকে বলে, ব্যয় কাকে বলে, উত্তোলন কাকে বলে, এই বিষয়গুলো আমরা কোথায় পাবো? আমরা সবাই জানি, অনেকগুলো সম্পদের নাম জানি, অনেকগুলো দায়ের নাম জানি, আয়ের নাম জানি, খরচের নাম জানি, কিন্তু কখনো কি নিজেকে নিজে একটু প্রশ্ন করেছি যে আমি যাদের নাম জানি তাদের সংজ্ঞাটা কি, কাকে বলে এই কথাটাকে জানি? যদি একবার আমরা কাকে বলে এই কথাটার জানতে পেরেছি বা বুঝে নিতে পেরেছি, সেদিন থেকে সম্পদ কী কী সেটা আমার মুখস্থ করতে হবে না। আমি শিওর যে তোমরা অনেকেই সম্পদ কী কী সেটা মুখস্থ করেছো। আমি শিওর যে তোমরা দায় মুখস্থ করেছো, আয়গুলো মুখস্থ করেছো, খরচগুলো মুখস্থ করেছো। কোনো কিছু মুখস্থ করতে হয় না, শুধু একবার মাত্র কি শিখে ফেলতে হবে? সংজ্ঞাটা তোমার থেকে ভালো করে বুঝতে হবে, মুখস্থ করার দরকার নাই। যদি যেদিন থেকে বুঝে ফেলছো সেদিন থেকে তুমি অ্যাকাউন্টিংয়ের উপর রাজত্ব কায়েম করতে পারবা। আজকে আর বেশি নয়, আগামী ক্লাসে আমরা আলোচনা করব আয় কাকে বলে, ব্যয় কাকে বলে, সম্পদ কাকে বলে, দায় কাকে বলে, এই বিষয়গুলো নিয়ে। সেই ক্লাসটা দেখার জন্য তোমাকে আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।